জনকল্যাণ স্বাস্থ্য পরিষেবা যদি পায়, আমি সবসময় তার সঙ্গে, সে যে পার্টি করে থাকবে। প্রশ্নটা অন্য জায়গায়। ভারতবর্ষে একটাই রাজ্য ছিল যেখানে আয়ুষ্মান ভারত ছিল না। ভারতবর্ষের অনলি রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত ছিল না বা এখনো নেই, 1 তারিখে আসবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কর্ণাটকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রশাসন নেই, তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির প্রশাসন নেই, কেরালাতে ভারতীয় জনতা পার্টি কেরালা চালায় না, পাঞ্জাবে আপ চালায়, ভারতীয় জনতা পার্টি চালায় না। এই সব বিরোধী দলগুলো যদি আয়ুষ্মান ভারতের মান্যতা দিতে পারে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কি এমন বড় রাজনৈতিক দল ছিল যে এখানে তার মান্যতা দেয়নি? লোকে বলতে পারে স্বাস্থ্যসাথী, ভুলে যাবেন না ভারতবর্ষের সব থেকে পুরনো জনকল্যাণ স্বাস্থ্য ওয়েলফেয়ার ফান্ড তৈরি করে কেরালা, পশ্চিমবঙ্গ নয়। আজও নয়, 1970 থেকে চালু আছে স্বাস্থ্য সাময়িক মতো পরিকল্পনা কেরালে, তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে, কর্ণাটকে। আমরা জানি দক্ষিণ ভারত অনেক উন্নত স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, রীতির দিক থেকে, সংস্কৃতির দিক থেকে। দক্ষিণ ভারতে গিয়ে দেখবেন IIT পাস করা ছেলে বা IAS অফিসারকে 3টে ফোঁটা তিলক কেটে সে কাজে যায়। আমাদের এখানে বাঙালি লজ্জা, তিলক কাটলে ব্যাগ দেখে দেবে, এই জিন্সের সঙ্গে কি তিলক মানায় না? দেখে আসুন দক্ষিণ ভারতে কিভাবে নিজের দেশের সংস্কার সাংস্কৃতিক পরম্পরা মেনে ওরা চলে। দেখে আসেন দক্ষিণ ভারতে কিভাবে স্বাস্থ্যসাথীর মতো সিমিলার কার্ডের সঙ্গে তারা আয়ুষ্মান ভারত রাখে। প্রশ্ন আমার একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, আমরা যদি আমাদের পকেটে 3টে ডেবিট কার্ড, 4টে ক্রেডিট কার্ড, 4 রকম ব্যাংকে রাখতে পারি, তা আমাদের পকেটে কেন আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মান ভারত থাকবে না? কেউ বলতে পারবে কেন বাঙালিকে বঞ্চিত করা হয়েছিল? এমন একটি স্বাস্থ্য পরিকল্পনা যেটা সারা ভারতব্যাপী চলে, যাতে সবকিছু ইনক্লুডেড, খালি হার্ট না, নি রিপ্লেসমেন্ট, চোখের ক্যাটারাক্ট, প্রসূতি মায়ের সেবা, বাচ্চাদের স্বাস্থ্য সেবা, সেগুলো সব কিছু ছিল। আমরা 1 তারিখ থেকে বাংলা এবং বাঙালি মুক্ত। সবশেষে বলি, আমি রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী দেশ দলের কিন্তু রিপ্রেজেন্টেটিভ। আমার বলতে কোনো লজ্জা নেই, কখনো ভাববেন আমি ভয় পাই। এতদিন ধরে বলে এসেছি, যখন আমি বিরোধী ছিলাম, এখন তো শাসক দলের একজন প্রতিনিধি। আমি আবারও বলছি, আমি রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী দল থেকে আসি। হিন্দুত্ববাদ নিয়ে বলতে হবে। লোকে ভাবে জয় শ্রীরাম বাংলার মাটি স্লোগান, লোকে বলে হিন্দুত্ব, এই কথাটা নাকি বাংলা এবং বাঙালির সঙ্গে কোনোভাবে জড়িত নয়। পশ্চিমবঙ্গের 4খানা মানি, মাসল, মার্কস, মমতা শেষ করেছে। মানি, মাসল, মার্কস আর মমতা শেষ করেছে। আর একটাই নরেন্দ্র মোদী, কিন্তু পশ্চিমবঙ্গের বাঁচানোর জন্য উনি সংকল্প নিয়েছেন। আজকে হিন্দুত্বের কথা যদি বলি, 1882 সালে চন্দ্রনাথ বসু বলে একজন বাঙালি প্রথম শব্দ চয়ন করে হিন্দুত্ব। জেনে রাখবেন, এই হিন্দুত্ব শব্দের পীঠস্থান এই পশ্চিম বাংলা। একজন বাঙালি প্রথম বলে হিন্দুত্ব। ওকে ভুলে গেছে চন্দ্রনাথ বোসকে। পরবর্তীকালে হিন্দুত্ব শব্দের সদ্ব্যবহার করে ঋষি বঙ্কিমচন্দ্র। আমি ওনাকে ঋষি বলি, কেন আমাদের কাছে ঋষি, কেন উনি আমাদের বন্দে মাতরম এই স্লোগানটা শিখিয়েছেন। হিন্দুত্ব শব্দের যদি আতুর ঘর হয়ে থাকে ভারতবর্ষে, সেটা আমার আপনার এই প্রিয় বাংলা, আমার আপনার এই প্রিয় পশ্চিমবঙ্গ। চন্দ্রনাথ বসু 1882 সালে প্রথম হিন্দুত্ব শব্দ চয়ন করেন। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র এই হিন্দুত্ব শব্দের সদ্ব্যবহার করেন। আর হিন্দুত্ব শব্দকে সারা ভারতে চিনিয়ে নেয় বীর সাভারকার। এই লাস্ট জনের উপরই ওদের রাগ। আজকে সাভারকার যখন হিন্দুত্ব শব্দের সদ্ব্যবহার করেন, সবাইকে শেখান যে হিন্দুত্ব খালি একটা ধর্ম নয়, আমার রোজগার, দৈনন্দিন পথ চলার ইন্ধন। আজকে বাঙালি মায়েরা ছেলে মেয়েদের জন্মদিনে একটা কেক আনে, বিভিন্ন কর্পোরেট হাউসের তৈরি কেক, কোনোটা 600 টাকা, কোনোটা 800, কোনোটা 1500 টাকা দাম। একটা মোমবাতি রাখেন,
তাতে একটা আগুন ধরিয়ে ফু দেন, কাগজের কিছু ফুল উড়ে বেড়ায়, আমরা সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে গান গাই। আজকে বাংলার বাঙালি মায়েরা ভুলে গেছে যে আমাদের জন্মদিনের পালন কিন্তু এই পশ্চিমী সভ্যতা শেখায়নি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মধ্যে জন্মদিন নিয়ে এসেছিলেন, সেখানে রীতি রেওয়াজ ছিল বাড়িতে, বাঙালির বাড়িতে রোজ পায়েস খাওয়া, একটা জীবন্ত মাছকে জলে ছেড়ে দেওয়া। আজকে বাঙালি ভুলে গেছি আমরা। বাঙালি ভুলে গেছে তার অস্তিত্ব, বাঙালি ভুলে গেছে তার সংস্কৃতি, বাঙালি ভুলে গেছে তার পরম্পরা। আমাদের এই লড়াইটা খালি রাজনৈতিক সিট দখলের লড়াই ছিল না, আমাদের এবারের এই নির্বাচনটা আমার আপনার অস্তিত্বের লড়াই ছিল। এই লড়াইটা কিন্তু ছিল বাঙালির ঘরে ঘরে যেন সন্ধ্যেবেলায় শাঁখ বাজে, বাঙালির ঘরে ঘরে যেন সন্ধ্যেবেলায় সন্ধ্যা প্রদীপ চলে, এটা আমাদের অস্তিত্বের লড়াই। বাঙালির সামনে যেন তুলসী মঞ্চকে জল দিতে পারে, বাঙালি মায়েরা যেন শাখা পলা সিঁদুর করে আগামী দশকের পর দশক ঘুরে বেড়াতে পারে, বাঙালি মায়েরা যেন নারী শক্তিকে আমরা যাতে পুজো করি তারা সুরক্ষা নিয়ে চিন্তা ভাবনা না করে। এটা আমার আপনার খালি ভুল রাজনৈতিক লড়াই ছিল না, এটা আমার আপনার অস্তিত্বের লড়াই ছিল, এটা হিন্দুত্বের অস্তিত্বের লড়াই ছিল, এটা রাষ্ট্রবাদের অস্তিত্বের লড়াই ছিল। আজকে আমরা ভাবতাম যদি এভাবে চলতে থাকে, যেভাবে জনসন্তুলন পাল্টাচ্ছে, আর বেশি দিন পাল্টালে এই পশ্চিম বাংলা আর বেশি দিন থাকবে না, পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হতে বাধ্য হবে। সেইটা কিন্তু এই লড়াই ছিল। এই লড়াই আমরা আপনার সোনাদুরে না জয়লাভ করেছি, এই লড়াই আপনার আমার জয়লাভ না, এই লড়াই আপনাদের জয়লাভ হয়েছে। তাই সবাইকে বলি যে আপনাদের এই জয়লাভ আপনারা উপভোগ করুন, আমি আপনাদের অভিনন্দন দিই, আপনাদের শুভেচ্ছা দিই। আমার এই ফুল পাওয়ার যোগ্য নয়, যে এই যোগ্যতাটা কিন্তু আপনাদের। সবাই নির্ভয় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডাক্তার হিসেবে এটাই আমার সবার কাছে বলা। সবাই একবার উঠে দাঁড়াবেন। আমরা সবসময় বলি যে আমরা ভারতীয় বলে গর্বিত, গর্ব সে বললাম হিন্দু হয়, এতে কিন্তু লজ্জার কিছু নেই। আমি কখনো ভাববো না তার মানে মুসলমান প্রজাতিকে অপমান করছি না, সেও গর্বিত মুসলমান, আমি ঠিক ইকুয়ালি গর্বিত হিন্দু। আমার মধ্যে ধর্মান্ধতা মানে এই নয় আমি নিজেকে হিন্দু বলতে লজ্জা পাবো না, আমি গর্বিত হিন্দু, ওরা গর্বিত মুসলমান, দুটোর মধ্যে সংঘাতের কোনো কারণ নেই। আমি সেই মুসলমানের কাছ থেকে শিখেছি যে কিন্তু গর্বের সঙ্গে ফেস্টুটি পরে, গর্বের সঙ্গে বোরখা পরে বেরোয়, গর্বের সঙ্গে দাড়ি রাখি। আমরা যদি গর্বের সঙ্গে একটা তিলক কেটে কাজে যাই, আপনাদের মনে হয় যে এটা কি করে হলো। আমার সিস্টাররা জিজ্ঞেস করে অনেক সময় ভারতীয় পোশাকে গেলে, স্যার কে হুয়া আপ ऐसा ड्रेस पहना दिए। কিন্তু আমারই ওখানে হিজাব পরে ডিউটি করে অনেক ডাক্তার আছে, তাদেরকে কেউ প্রশ্ন করে না কেন। আমাদের সচেতনতা এবং চিন্তাধারার গন্ডগোল হয়েছে, চিন্তাধারা পাল্টা। আমরা এখন গর্বিত হিন্দু, এটা বলতে কোনো লজ্জা নেই। আমি সবসময় শেষ করি শ্রদ্ধেয় শ্রী অটল বিহারী বাজপেয়ীর একটা কবিতা দিয়ে। এই কবিতাটা দুটো জিনিসকে একসঙ্গে বেঁধেছে, রাষ্ট্রবাদ আর হিন্দুত্ববাদ। এই কবিতাটা হিন্দিতে লেখা, যারা হিন্দি ভাষী, হিন্দি বুঝতে পারেন তাদের জন্য অসুবিধা নেই। আমি বাংলায় পরবর্তীকালে বুঝিয়েও দেবো এই কবিতায় কি লেখা আছে। कविता হচ্ছে भारत सिर्फ एक देश का टुकड़ा नहीं है, ये जीता जागता राष्ट्र पुरुष है। ये नंदन की भूमि है, अभिनंदन की भूमि है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। यहाँ हर एक कंकड़ कंकड़ शंकर है, हर बिंदु बिंदु गंगा है। हम जिएंगे तो इस देश के लिए, हम मरेंगे भी इस देश के लिए। যারা হিন্দি ভাষী বুঝতে পেরেছে, যারা বাংলা ভাষী তাদের বলি যে ভারত মানে একটা ভৌগোলিক টুকরো নয়, ভারত হচ্ছে একটা রাষ্ট্রপুরুষ, একটা রীতি, একটা রেওয়াজ। এটা নন্দনের ভূমি, অভিনন্দনের ভূমি, এটা তর্পণের ভূমি, এটা অর্পণের ভূমি। এটা এখানে বাংলা আর হিন্দি এক। এখানে প্রত্যেকটা পাথর মানে মহাদেব, আর কঙ্কর কঙ্কর শঙ্কর হ্যাঁ। এখানে প্রত্যেকটা জল মানে মা গঙ্গা, আর বিন্দু বিন্দু গঙ্গা হ্যাঁ। আমি যদি বাঁচি এই ভারতবর্ষের জন্য বাঁচবো, আমি যদি মরি এই ভারতবর্ষের জন্য মরবো। এখানে রাষ্ট্রবাদ আর সনাতনবাদকে একসাথেই রেখেছে শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রী অটল বিহারী বাজপেয়ী। চান্স পেলে তার কবিতাগুলো পড়বেন, অদ্ভুত কবিতা, ছোট ছোট কবিতা, কিন্তু রাষ্ট্রবাদ এবং হিন্দুত্ববাদকে বারবার উনি বেঁধেছেন। যদি অটল বিহারী বাজপেয়ীকে কেউ চিনে থাকে রাজনীতিবিদ হয়, ভারতবর্ষ ওনাকে চেনেনি কবি হিসেবে, সেটাই আমার। কেউ ওর কবিতা পড়েনি, কেউ ওর কবিতা করার চেষ্টাও করেনি, কিন্তু অদ্ভুত ভালো কবিতা লেখা আছে না, সেটা কিন্তু আমরা কথাঞ্জলি পড়েছি। আমরা ক্যাং ব্যাং ক্যাং পড়ি,
কিন্তু আমরা কোনো সময় প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতা করি না। আমরা গীতাঞ্জলি পড়েছি বলে আমরা কথাঞ্জলি পড়তে পিছপা না। কথাঞ্জলিটা কার লেখা হয়তো কেউ জানে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কথাঞ্জলি এবার আমরা নোবেল পুরস্কারের জন্য পড়া। তো সবাইকে আবারও বলি, একবার শেষবার আজকের মঞ্চ থেকে যেরকম শাসক দলের গলা হওয়া উচিত সেরকম ভাবে বলুন, জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার। ধন্যবাদ। এবারে আইসি বিপ্লব মুখার্জিকে স্বাগত জানাচ্ছে। আইসি বিপ্লব মুখার্জি সামনে। জয় শ্রী রাম, 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 জয় শ্রী রাম। ধন্যবাদ। ধন্যবাদ শারদত্তা, আপনি আজকে আমাদের আশ্বস্ত করেছেন, আমরা খুব গর্বিত আপনাকে পেয়ে। আমরা এটা ভাবছি যে আপনি আমাদের সব কাজগুলো পূর্ণ করবেন এই